হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব বহুভুজ বা পলিগন কাকে বলা হয়। তো অ্যাকচুয়ালি এই নামের মধ্যে দিয়েই আমরা চিত্রটাকে আন্দাজ করতে পারি। এখানে বহু অর্থাৎ একের বেশি, আর ভুজ অর্থাৎ বাহু। তাহলে একের বেশি ভুজ বা বাহু আছে যে চিত্রের, তাকে বলা হয় বহুভুজ। তো এখানে আমরা সাধারণত বহুভুজ তিনটে বাহু দিয়ে শুরু হয়, আমরা জানি ত্রিভুজ দিয়ে শুরু হয়, আর শেষ শেষ কোথাও নেই, কারণ বহুভুজের বাহুর সংখ্যা অসংখ্য হতে পারে। আর যে বহুভুজের বাহুর সংখ্যা অসংখ্য বা অসীম পর্যন্ত, সেটা অ্যাকচুয়ালি বৃত্তে রূপান্তরিত হয়। তো এখানে আমি কিছু বহুভুজ এঁকেছি, দেখো। এটা এই বহুভুজটা কি তিনখানা বাহু, অর্থাৎ একে একে বলা হয় ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ। এর চারটে বাহু আছে, এটা চতুর্ভুজ। পাঁচটা বাহু আছে, পঞ্চভুজ। আর ছটা বাহু আছে, এটা ষড়ভুজ। তো সংজ্ঞা হিসেবে বলবো, দেখো, যে সরলরেখাংশ দিয়ে তৈরি যে বদ্ধ সমতলিক চিত্রে তিনটি বা তার বেশি সরলরেখাংশ আছে, তাদের বহুভুজ বলা হয়। তাহলে বহুভুজের সরলরেখাংশ হয় তিনটে হবে, আর তা না হলে তিনটের চেয়ে বেশি হবে, তখন তাকে আমরা বহুভুজ বলবো। কিন্তু আরেকটা শর্ত আছে, যে সরলরেখাংশ বদ্ধ হতে হবে এবং সমতলিক হতে হবে। মানে ছবিটা সমতলিক হতে হবে এবং সরলরেখাংশ বদ্ধ হতে হবে। তাহলে বদ্ধ যদি না হয়, তাহলে কি বহুভুজ হবে না? এটা মাথায় আসতে পারে, কিন্তু বদ্ধ না হলে সেটা কিন্তু বহুভুজ হবে না। যেমন কিছু ছবি এখানে দিয়েছি, দেখো এই ছবিগুলো। তো এখানে তিনটি বাহু আছে, একটা, দুটো, তিনটে, কিন্তু এখানে ফাঁকা, অর্থাৎ এটা বদ্ধ চিত্র নয়। তাহলে এটা কিন্তু আমরা ত্রিভুজ বলতে পারবো না। এখানে চারটে বাহু আছে, চারটে বাহু, 1 2 3 4, কিন্তু এই জায়গাটা ফাঁকা আছে, খোলা আছে। তাহলে এটাও কিন্তু বদ্ধ নয়। তাহলে চারটে বাহু থাকা সত্ত্বেও এটাকে আমরা চতুর্ভুজ বলতে পারবো না। এখানে একই রকমের পাঁচটা বাহু আছে, কিন্তু এটা বদ্ধ চিত্র নয়, তাহলে একেও কিন্তু আমরা পঞ্চভুজ বলতে পারবো না। তাহলে বদ্ধ না হলে এর কোনোটাই বহুভুজ নয়। তাহলে এর কোনোটাই বহুভুজ নয়, কারণ এরা কেউই বদ্ধ চিত্র নয়। আর যদি সমতলিক না হয়, তাহলেও কিন্তু তারা বহুভুজ হবে না। যেমন এই ছবিটা দেখো, এই ছবিটা আছে, এখানে 1 2 3, এখানে তিনখানা বাহু আছে, তাহলে ত্রিভুজ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা বদ্ধ নয়, সেই জন্য এটা কিন্তু বহুভুজ নয়। এবার আমি যদি এখানে আর দুটো বাহু বাড়িয়ে দিই, আর দুটো বাহু বাড়িয়ে দিলাম, তাহলে কি হলো? তাহলে এই যে চিত্র আছে, এই প্রথম তিনটে বাহু এক সমতলে, কিন্তু এই দুটো বাহু উপর দিকে। তাহলে কিন্তু এই যে চিত্রটা আছে, একে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বাহু থাকা সত্ত্বেও এটাকে আমরা পঞ্চভুজ বলবো না। তার কারণ হলো, এই যে চিত্রটা, এটা কিন্তু সমতলিক নয়। এই তিনটে সরলরেখা এই খাতার সমতলে আছে, আর এই দুটো সরলরেখা উপর দিকে আছে। ঠিক একই রকমভাবে এখানে যদি আঁকি, তাহলে এখানে চারটে বাহু অলরেডি আছে, আমি আর দুটো বাহু এঁকে দিলাম। তাহলে এটা একটা চিত্র হলো। তো 1 2 3 4, এই চারটে বাহু খাতার সমতলে আছে, আর এই দুটো বাহু ওপর দিকে আছে, এই সমতল থেকে ওপর দিকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগে ছিল চারটে, আর দুটো ছটা বাহু আছে, তবু আমরা এটাকে ষড়ভুজ বলবো না, কারণ এই চিত্রটা কিন্তু সমতলিক চিত্র নয়। তো যাই হোক, তাহলে আশা করি বুঝতে পেরেছি যে বহুভুজ কাকে বলে। তাহলে বহুভুজ সাধারণত দুই প্রকার হয়, কুব্জ বহুভুজ আর অকুব্জ বহুভুজ। কুব্জ বহুভুজকে আমরা কনভেক্স পলিগন বলি, আর অকুব্জ বহুভুজকে কনকেভ পলিগন বলি। তো কুব্জ বহুভুজ কাকে বলে? যে বহুভুজের কর্ণগুলি বহুভুজাকার ক্ষেত্রে ভেতরে অবস্থান করে, তাকে কুব্জ বহুভুজ বলা হয়। তো আমরা কুব্জ বহুভুজের উদাহরণ আমরা আগেই পড়ে নিয়েছি। এই যেটা আছে চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, এগুলো সবই কুব্জ বহুভুজ, কারণ এর প্রত্যেকটা কর্ণ বহুভুজের মধ্যে আছে। আর এখানে যদি আঁকি, এটা আমি একটা চতুর্ভুজ আঁকছি, চতুর্ভুজ আঁকলাম, এর কর্ণগুলো, এ একটা কর্ণ, এটা বহুভুজের মধ্যে আছে, আর এ একটা কর্ণ, এটাও কিন্তু বহুভুজের মধ্যে আছে। এবার আঁকবো পঞ্চভুজ, এটা পঞ্চভুজ। এর যে কর্ণগুলো আছে 1 2 3 4, তাহলে এর প্রত্যেকটা কর্ণ বহুভুজের মধ্যে আছে। তাহলে এই এই দুটো যে বহুভুজ এঁকেছি, এরা কিন্তু সবাই কুব্জ বহুভুজ। একই রকমভাবে ষড়ভুজ আঁকতে পারি। তাহলে এর কর্ণ সবকটা আঁকলে দেখতে পাবো এর কর্ণগুলোও সব ওই
বহুভুজের মধ্যে আছে, তাহলে এই বহুভুজটাকেও কুব্জ বহুভুজ বলবো। তাহলে এই যে বহুভুজটা আঁকলাম এর প্রত্যেকটা কর্ণ বহুভুজের মধ্যে আছে, তাহলে এটাও কুব্জ বহুভুজ। আর কিছু কিছু বহুভুজ পাওয়া যাবে যাদের কর্ণগুলো বহুভুজের মধ্যে নেই, তারা কিন্তু অকুব্জ বহুভুজ। যেমন এই যে ছবিটা দেখো, এই ছবিটা এঁকেছি, এখন এটা বাহু চারখানা, তাহলে বাহু চারখানা, কিন্তু এই যে কর্ণটা আছে এটা বহুভুজের বাইরে বাইরে আছে, আর এই কর্ণটা কিন্তু বহুভুজের ভেতরে আছে। তাহলে যেটা ভেতরে আছে সেটা নিয়ে কোনো অভিযোগ নেই, কিন্তু যেহেতু এটা বাইরে আছে সেই জন্য এটা কিন্তু অকুব্জ বহুভুজের মধ্যে পড়ছে, এটা অকুব্জ চতুর্ভুজ। এই বহুভুজটা আছে, এটা একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু, পাঁচটা বাহু। আমি বাহুগুলো আবার একটু হাইলাইট করে দিই। এই এই বহুভুজটা আছে, এর পাঁচখানা বাহু আছে, কিন্তু তারপরেও যে কর্ণটা আছে এই একটা কর্ণ কিন্তু বহুভুজের বাইরে, আর বাকি যে কর্ণগুলো আছে এগুলো সব বহুভুজের মধ্যেই আছে। বাকি কর্ণগুলো বহুভুজের মধ্যে আছে, তাহলে এই ধরনের বহুভুজকে আমরা বলবো অকুব্জ বহুভুজ, কারণ এটা বহুভুজের বাইরে। আর এটা 1 2 3 4 5 6, এখানে ছটা বাহু অর্থাৎ ষড়ভুজ একটা, কিন্তু এই ষড়ভুজটা কিন্তু অকুব্জ ষড়ভুজ, কারণ এরও একটা কর্ণ বহুভুজের বাইরে অবস্থান করছে। তাহলে এটা হলো একটা অকুব্জ বহুভুজ। তাহলে এই কুব্জ বহুভুজ এবং অকুব্জ বহুভুজ আশা করছি বুঝেছো, এবং সাথে সাথে বহুভুজ কাকে বলে সেটাও বুঝেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।